নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের উদ্যোগে দীর্ঘ 4 বছর পর বেলাকোবা হাই স্কুলে অনুষ্ঠিত হলো সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম, যা নিয়ে ভীষণভাবে উৎসাহী পড়ুয়া সহ শিক্ষক মহল। জলপাইগুড়ি পৌরসভার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পথের মেরামতি নিয়ে দুশ্চিন্তায় পৌর নাগরিকেরা। প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের ক্যাম্পের আয়োজন জলপাইগুড়িতে। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের জন্য এবার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে একটি শনাক্তকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে। এদিন স্পেশাল এডুকেটরদের উপস্থিতিতে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছিল। সর্বশিক্ষা মিশনের আধিকারিকেরা এই শিবিরটিতে উপস্থিত ছিলেন। মূলত সদর ব্লকের যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েরা রয়েছে, যারা এখনো পর্যন্ত তাদের প্রয়োজনীয় কিটস পাননি, তাদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। শিবিরের মাধ্যমে প্রায় 2 শতাধিক ছেলে ও মেয়েরা আগামী কয়েকদিনের মধ্যেই তাদের প্রয়োজনীয় কিটস পাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকে মেনলি হচ্ছে জলপাইগুড়ি সদর ব্লকে যে CWSN বাচ্চা আছে তাদের স্ক্রিনিং এবং আইডেন্টিফিকেশন ক্যাম্প হচ্ছে অ্যালিনকোর সহযোগিতায় সর্বশিক্ষা মিশনের পরিচালনা। এই বাচ্চাগুলোকে স্ক্রিনিং অ্যান্ড আইডেন্টিফিকেশন করে পরবর্তীতে বাচ্চাদের যদি কিছু এডস অ্যান্ড অ্যাপ্লাইজ দরকার হয় তাহলে এদেরকে পরে সেটা বিনামূল্যে সরকার থেকে দেওয়া হয়। কতজন এখন পর্যন্ত প্রায় 70 জন বাচ্চা অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আমাদের টার্গেট 80 থেকে 100। এদের কবে নাগাদ যা প্রয়োজনীয় তা দিবে, কবে নাগাদ দিবে যা দরকারি? এটা এরা 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 করে নিয়ে চলে যাচ্ছে। তারপরে এরা নির্দিষ্ট একটা ডেট করবে, ডেট করলে আমরা আবার এই বাচ্চাগুলোকে জানাবো। তারপরে ক্যাম্প করে এদেরকে আবার দেওয়া হবে মাস খানিকের মধ্যে। এখন কি এই ধরনের ছেলেমেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন এদের সংখ্যাটা বাড়ছে না কমছে? এদের সংখ্যা আগের থেকে বাড়ছে খুব একটা না, অনেকটা কমে গেছে। সেটা হলো ব্লাইন্ডনেসটা, কিন্তু মেন্টাল রিটার্ডেশন বা মেন্টাল ইলনেস এই বাচ্চার সংখ্যা একটু বেশি এখন দেখা যাচ্ছে। আর সেরিব্রাল পলসি বাচ্চার সংখ্যা অনেক কম, হিয়ারিং বাচ্চাও আছে, কিন্তু মেন্টাল ইলনেস বাচ্চাটা অনেক বেশি হচ্ছে। আমাদের এই ক্যাম্পে সকালবেলায় ডিও স্যার এসেছিলেন, ডিপিও স্যার এসেছিলেন, আইডি কোঅর্ডিনেটর এসেছিলেন। ওনারা সব দেখে গেছেন, দেখে ওনারা সন্তুষ্টি প্রকাশ করে ক্যাম্পটা চালু হয়েছে। এই ক্যাম্পটা যতক্ষণ বাচ্চাগুলো থাকবে ততক্ষণ ক্যাম্পটা হবে। সেটা 3টাও হতে হবে, 4টাও হতে হবে। কী নাম আপনার? আমার নাম পবন সাহা, জলপাইগুড়ি সদর ইস্টের স্পেশাল এডুকেটর। জলপাইগুড়ির এক দম্পতির বাইক নিয়ে বাবাধামে যাত্রা। কয়েকশো কিলোমিটার বাইকে চেপে এবার বাবাধামের উদ্দেশ্যে রওনা দিল জলপাইগুড়ির এক দম্পতি। বিগত কয়েক বছর থেকেই বাবাধামের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন সুমন সরকার। এবার তার স্ত্রীকে নিয়ে সাথে বাইকে চেপে বাবাধামের উদ্দেশ্যে রওনা দিলেন। এ বিষয়ে সুমন সরকার বলেন, এবার সাথী হিসেবে স্ত্রীকে নিয়ে বাইকে চেপে প্রায় কয়েকশো কিলোমিটার বাবাধামের উদ্দেশ্যে রওনা দিলাম। এদিন বাবাধাম যাওয়ার আগে জলপাইগুড়ি মাসকালাই বাড়ি হনুমান মন্দিরে প্রার্থনা করে বাবাধামের উদ্দেশ্যে রওনা দেন ওই দম্পতি। আমার সুমন সরকার। জুড়ে বলুন। হ্যাঁ, সুমন সরকার। কোথায় বাড়ি আপনার? আদরপাড়া। আর আপনার স্ত্রীর নাম? মাম্পি সরকার। এবার কি দুজনেই কি যাচ্ছেন বাবা? এবার 2 জন যাচ্ছে। প্রথম এর আগে আমরা বন্ধুদের সাথে গেছি, এবারই খালি জাস্ট 2 জন। কত কিলোমিটার যাওয়া আসা? এটা বাবাধাম 450 কিলোমিটার। আসাটা আমরা তো ওদিক দিয়ে ঘুরে আসবো, আমরা বাসুকিনাথ হয়ে তারাপীঠ। এই যে বাইকে কয়দিন লাগে? বাইকে তো 2 দিন লাগে। 2 দিন লাগবে, যেতে পারবেন? হ্যাঁ। এই এত দূর পথ, দুর্গম পথ, ভয় লাগে না? না ভয় কিছু, বাবা আছে সাথে। কেন এই অভিজ্ঞতাটা কেন? এটা ভালো লাগে, এটা শখ একটা। এত বছর তো বাসে গেছি, 16 সাল থেকে আমি বাইকে যাচ্ছি। ঠাকুরের দর্শনে? হ্যাঁ, ঠাকুর দর্শন। আপনার কেমন লাগে এই যে প্রথম যাচ্ছেন? এবার আমি তো এইবার প্রথম যাচ্ছি, আমার খুব ভালো লাগে। ভালো লাগছে, এখন অভিজ্ঞতা হয়নি আসে যাওয়া? কীভাবে প্রস্তুতি কী নিয়েছেন? হ্যাঁ, প্রস্তুতি কী নিয়েছেন এই বাবাধাম যাবেন? কী নিয়েছেন? সব কিছুই নেওয়া হয়েছে, জল, শুকনো খাবার, জামা কাপড়, ওষুধপত্র সব নিয়েছেন। একবারে যাবেন না কোথাও থেমে থেমে যাবেন? থেমে থেমে যাবে।
বালি পাথর দিয়ে রাস্তার ক্ষত মেরামত, তা নিয়ে চিন্তায় পৌর নাগরিকেরা। জলপাইগুড়ি পৌরসভার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পথটি হলো বড় পোস্ট অফিস মোড় থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত, যে পথে চলতে হয় পুরসভার 8, 9 এবং 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সহ পুলিশ ও সিভিল প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের। অথচ স্থানীয় মানুষের অভিযোগ, এই শহরের ভিআইপি রোড দীর্ঘ সময় ধরে ক্ষতবিক্ষত, নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এই প্রসঙ্গে পৌর নাগরিক বিশু দাস ক্ষোভের সঙ্গে জানান, ভিআইপি রোড আর দেখুন কি তার হাল। আমার বাচ্চা স্কুলে যাওয়ার সময় এই খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল। আজ বালি পাথর দিয়ে যেটা হচ্ছে সেটা তাপ্পি দেওয়া ছাড়া আর কিছুই না। কি করব, এত নেতা অফিসার বিচারপতি এই পথ দিয়ে যাতায়াত করেন, আর আমাদের মতো গরিবের কথা কেই বা শুনবে। অপরদিকে পৌরসভার নির্ভরযোগ্য সূত্রের খবর, এই মেরামতির কাজ বাবদ পৌরসভার 1,01,00,000 টাকা ব্যয় হতে চলেছে। না, এটা তো অনেকদিন ধরে তো দেখতেছি, আজকে তো 2-3 বছর ধরে তো রাস্তাটা বেহাল। এটা কোন রাস্তা বলে এটাকে? এটা তো অফিসারদের রাস্তা, বড় বড় অফিসাররা যায় এদিক দিয়ে, ওরা তো গাড়ি করে যায়, আর আমরা তো হাইটে হাইটে যাই, বাচ্চা নিয়ে স্কুলে যাই। আচ্ছা, আমরা তো আমার বাচ্চাটা ওদিকে পড়ে গেছিল, তো পড়ে গিয়ে এখন দেখলাম বালু না কি দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ দেখছি তো, তাই এই তো আপনারা তো দেখছেন, এই যে বালু দিচ্ছে, এই যে প্রতি বছরই তাই তাপকি দিয়ে চলে যায় এরা। আর বেহালা গরিব মানুষ, টোটোওয়ালারা ধাক্কা লাগে, মার খায়, এই তো এইসবই হয় আর কি। এটা কত নম্বর ওয়ার্ডে পড়ে? এটা 8, 10, 9ও পড়ে যায়, এইগুলোই পড়ে, 3টে ওয়ার্ডই পড়ে যায়। মানুষ যাতায়াত করে, মানুষ যাতে বড় বড় ভিআইপি লোকেরা যায়, ভিআইপি রোড। আচ্ছা, জলপাইগুড়ি সবচেয়ে বড় রোড হচ্ছে এটাই, আর তো নাই। এখান থেকে কি বিচারপতিরাও যায় নাকি? সব যায়, বিচারপতি থেকে শুরু করে বড় বড় নেতা ফেতা যত আছে হ্যাঁ, সবাই যায়, দিদি যায় আসে এগুলো দেখে দেখে যায়। আমরা কি করবো, এগুলো বলে তো আমাদের লাভ নাই। আর এগুলো আমাদের কি আছে, আমাদের গরিব মানুষ খেটে খাই। আপনার বাচ্চা সুস্থ আছে এখন? হ্যাঁ হ্যাঁ, এই তো বাচ্চা সামনে আছে, টোটো করে পাঠাই। এখন কি করব। আপনার নাম কি? আমার নাম তো বিশু কি দাস। সাপের কামড়ে মৃত্যু এক পূর্ণবয়স্ক ছাগলের। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সোলেমন হকের বাড়িতে সোমবার রাতে সাপের ছোবলে একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয়েছে। সাপটিকে উদ্ধার করবার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিলে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ঘটনাস্থলে পৌঁছে 4 ফুট লম্বা একটি গোখরোর সাপ উদ্ধার করে পরিবারটিকে চিন্তামুক্ত করেন। জানা যায়, এই ঘরে 1 মাস আগেও একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয়। পরিবারের লোকজন তখন বিষয়টির প্রতি গুরুত্ব না দিলেও 1 মাসের মধ্যে একই ঘটনা ঘটায়। ঘরের মধ্যে আশেপাশে খুঁজতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং ছাগলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন। বাড়ির মালিক সোলেমন হক জানান, 1 মাসের মধ্যে 2টা ছাগলের মৃত্যু হয়েছে এই সাপটার কারণে। সাপটা ধরা পড়ায় আমরা আতঙ্কমুক্ত হলাম। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, সাপটাকে উদ্ধার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। প্রচুর লোকজনের ভিড় থাকায় সাপটা প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। 4 ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারটিকে চিন্তামুক্ত করতে পেরে ভালো লাগছে। ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে দেখি ছাগল মরে আছে। তারপরে তো আমার নামাজের সময় ছিল, আমি ছেলেকে বললাম যে তুই দেখতো কি হইলো ছাগলটার। আমি তো মসজিদে গেলাম, তারপরে এসে শুনি যে না, ছাগলটা মরে গেছে। তারপরে ও আর কি একটু উঠাউঠি করতেছিল যে ভিতরে কিছু আছে নাকি দেখি, তো দেখলো সাপ দেখা পাইছে, গোখরো সাপ ছিল, গোখরো সাপ। তারপরে ও চুপচাপ ছিল, আমাকে এসে দেখাচ্ছিল। আমি বললাম চুপচাপ থাক, তাহলে ফরেস্ট ম্যামকে যদি পাওয়া যায় তো ফোন করি, তাহলে নিয়ে চলে যাক। আমরা আসছি গ্রিন জলপাইগুড়ি থেকে। গ্রিন জলপাইগুড়ি, আচ্ছা আচ্ছা। যাক, এখন চিন্তামুক্ত তো আপাতত। হ্যাঁ 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 হ্যাঁ। আর 1 মাস আগে কি হয়েছিল এখানে? আর একটা ছাগল ছিল, ওটাকেও মারিয়ে দিছে। তখন তো বুঝতাম না, মানে 1 মাসের মধ্যে 2টা ছাগল মারা হ্যাঁ, গেছে। এক মাসের মধ্যে 2টা। আগের বার বুঝতে পারেন না, এবার বুঝতে পারছেন যে সাপ। হ্যাঁ 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 হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সোলেমান হক। আর কোন জায়গা এটা? এটা রবীন্দ্রনগর বলে, 2 নম্বর ওয়ার্ড। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার কেরিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র কেরিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো কেরিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। করোনার পর আবার দীর্ঘ 4 বছর পর স্কুলে সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম, জানিয়ে উৎসাহী পড়ুয়ারা। নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের উদ্যোগে বেলাকোবা হাই স্কুলে অনুষ্ঠিত হলো সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম। সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন ধরে স্কুলে এই অনুষ্ঠান চলবে। আজ সমাপ্তি। করোনা মহামারীর আগে 2019 সালে শেষবারের মতো স্কুলে এই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ 4 বছর পর সায়েন্স এক্সিবিশন হওয়ায় খুশির পাশাপাশি উৎসাহী স্কুলের সকল পড়ুয়া। পড়ুয়াদের বক্তব্য, বিজ্ঞান নিয়ে অনেক কিছু বইয়ের পাতায় পড়ি, তবে প্র্যাকটিক্যালভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না। এই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রামের ফলে আমাদের সুবিধা হবে। মাঝে মধ্যে এইরকম প্রোগ্রাম ফের স্কুলে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছে পড়ুয়ারা। কোন বিভাগে পড়ে? সায়েন্স। এই যে সায়েন্স এক্সিবিশন যে প্রোগ্রামটা হচ্ছে, তোমাদের সায়েন্সের ক্ষেত্রেই হোক বা এমনি অন্যান্য ক্লাসের ক্ষেত্রেই হোক, কতখানি সুবিধা কি হলো, কি মনে হয়? অনেকটাই সুবিধা হলো, কেন কি আমাদের এই স্কুলে হচ্ছে মানে প্রায় অনেক প্র্যাকটিক্যালের জিনিসই নেই, তো এই জিনিসগুলো হয়ে অনেকটাই সুবিধা হয়েছে। তোমরা কতখানি উৎসাহী? অন্যান্য পড়ুয়ারা কিরকম কতখানি উৎসাহী? কি উৎসাহী, অনেকটাই উৎসাহী, অনেক এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটার জন্য, হয়ে ভালো লাগলো। তোমরা কি চাচ্ছ যে মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হলে পরে ভালো? হ্যাঁ, অবশ্যই, যদি হয় তাহলে তো ভালোই হয়, অনেক কিছু শিখতে পারবে, আর বাচ্চাগুলো আছে ওদের জন্য পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো হবে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম কাকুল দেব। কোন ক্লাস পড়ো? 11। স্কুলের ছোটদের পাশাপাশি বড়রাও এই ধরনের প্রোগ্রামে যথেষ্ট উৎসাহী বলে মন্তব্য করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক ঘোষ। উৎসাহী পড়ুয়াদের প্র্যাকটিক্যালের পাশাপাশি বিজ্ঞান বিষয়ের লেকচার এবং বিজ্ঞান ভিত্তিক শর্ট ফিল্মও দেখানো হবে বলে জানান সায়েন্স কমিউনিকেটেড আধিকারিক দেবাশিস মণ্ডল। সব মিলিয়ে স্কুলে এই ধরনের প্রোগ্রামে উৎসাহের দেখা মিলল বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। দিন দিন বেড়েই চলেছে অনলাইন প্রতারণার ঘটনা। টাকা আদায়ের জন্য কখনো হ্যাকারেরা যৌনতার ফাঁদ পাচ্ছে, আবার কখনো কোভিড ভ্যাকসিনের নামে ভুয়ো ফোন করে ওটিপির মাধ্যমে অ্যাকাউন্ট শূন্য করে দিচ্ছে। কুচক্রীদের এমন ফাঁদ থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজ পড়ুয়াদের সাইবার সুরক্ষা, মানব পাচার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ এবং অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে সচেতন করছেন সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ। মঙ্গলবার এমনই একটি শিবির অনুষ্ঠিত হয় মাল ব্লকের ওদলাবাড়ি আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সংস্থার কর্ণধার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের মুখ্য কার্যনির্বাহী অঞ্জনী প্রসাদ রাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা রীনা সিং এবং অন্যান্য শিক্ষকেরা। এই কর্মসূচির বিষয়ে অভিষেক বাবু বলেন, মানুষকে ঠকানোর জন্য প্রতারকেরা যে সমস্ত ফন্দি আটছে সেই সমস্ত বিষয়ে সকলকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। স্বেচ্ছাসেবী সংগঠনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে আমরা ওদলাবাড়ি আদর্শ হিন্দি হাই স্কুলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম আমাদের স্নেহ ফাউন্ডেশন এনজিওর তরফ থেকে। যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে বেসিক্যালি বাচ্চাদের সাইবার ক্রাইম কীভাবে হচ্ছে, কীভাবে প্রতারণাগুলো, সেই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করলাম। সেই সাথে হিউম্যান ট্রাফিকিং এবং ক্রাইম সাইকোলজি এবং টক্সো বিশেষ করে এই বিষয়গুলো আমরা বাচ্চাদের সাথে শেয়ার করলাম। তাদেরও একটা ভালো ফিডব্যাক পেলাম প্রোগ্রামটার জন্য।
তো এই প্রোগ্রামগুলো আমাদের কন্টিনিউ চলছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে। প্রোগ্রামটার উদ্দেশ্য একটাই যে আমাদের সোসাইটিকে কীভাবে আমরা একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো এবং এই বাচ্চাদেরকে কীভাবে তাদের একটা মানে সেফটি জোন আমরা তৈরি করতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। আর সেই সাথে আগের প্রোগ্রামের মতো আজকের এই প্রোগ্রামেও বাচ্চাদের নিয়ে একটা কমিটি ফর্ম করেছি আমরা, চাইল্ড ক্লাব কমিটি। সেই কমিটির দায়িত্ব একই থাকবে যে তাদের জুনিয়র যারা ভাই বোন আছে তাদেরকে যেন তারা এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করে এবং তারা যেন সেখান থেকে সেভ করার যে প্রসেসটা তারা যেন বলতে পারে। মৎস্য চাষীদের জন্য 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে জলপাইগুড়িতে। ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের অধীনস্থ কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের উদ্যোগে মৎস্য চাষীদের জন্য 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে জলপাইগুড়ির সদর ব্লকের দাসপাড়ায়। আধুনিক উপায়ে মিষ্টি জলে কি করে মৎস্য চাষীরা মাছ চাষ করবেন তারই খুঁটিনাটি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ এখানে শুরু হয়েছে। রাজ্যের তপশিলি শ্রেণীভুক্ত মৎস্য চাষীদের জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানা গেছে। আজ থেকে শুরু হলো এই শিবির, চলবে আগামী 25শে জুলাই পর্যন্ত। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর গৌরহরি পৈলান, টেকনিক্যাল অফিসার প্রকাশ কুমার বেহেরা, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্যবিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ, দশরথ দাস প্রমুখ। প্রশিক্ষণ দেন ডক্টর গৌরহরি পৈলান ও ইন্দ্রনীল ঘোষ। এর আগেও সংস্থানের পক্ষ থেকে মাছ চাষীদের বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাছ চাষীদের পিএইচ টেস্ট কিট, চুন দেওয়ার পাশাপাশি মাছের চারাপোনা ও খাবার ইত্যাদি প্রদান করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার ফের সকল মাছ চাষীদের মধ্যে মাছের চারাপোনা, খাবার ও চুন বিতরণ করা হবে। আজ মোট 20 জন মৎস্য চাষী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন। স্থানীয় ফার্মার্স ক্লাবের তরফে দশরথ দাস বলেন, এই ধরনের প্রশিক্ষণ গ্রামেগঞ্জের মৎস্য চাষীদের খুবই কাজে আসবে। এখানে প্রশিক্ষণ নেওয়ার পর মৎস্য চাষীরা বিজ্ঞানসম্মতভাবে নিজস্ব পুকুরে মাছ চাষ করতে পারবেন। কেননা গ্রামীণ এলাকায় অনেকেরই পুকুর রয়েছে, অনেকেই সঠিক নিয়মে মৎস্য চাষ করতে পারেন না এবং এই বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষের ফলে তাদের লাভও অনেকটাই হবে বলে আশা করা যায়। ডক্টর গৌরহরি পৌলান বলেন, মৎস্য চাষীরা এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক উপায়ে সহজে মৎস্য চাষের কৌশল জানতে পারবেন। মাছের খাবার থেকে শুরু করে কিভাবে চারাপোনা তৈরি করা হয় সেসব বিষয়েও তারা জানতে পারবেন বলে তিনি জানান। আমরা 20 জন প্রশিক্ষার্থীকে নিয়ে এই প্রোগ্রাম শুরু করেছি। মূলত আমরা এদেরকে প্রশিক্ষণ দেব ডিমপোনা থেকে ধানিপোনা কিভাবে তৈরি করা যায়, ধানিপোনা থেকে কিভাবে চারাপোনা তৈরি করা যায় এবং চারাপোনা থেকে কিভাবে বড় মাছ তৈরি করা যায়। সবচেয়ে মূল্যবান জিনিস যা মাছ চাষ করতে গেলে সেটা হচ্ছে খাবার। খাবারের দাম প্রায় 60 থেকে 70 টাকা প্রতি 100 টাকাতে ব্যয় হয়। সেই জন্য আমরা এদেরকে মূলত প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে এরা কম মূল্যের নিজেদের বাড়িতে খাবার তৈরি করতে পারে। আমরা চেষ্টা করছি এই মূলত এই চাষি ভাইদেরকে বিভিন্ন রকম ইনপুট দিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মাছ চাষের জন্য, যেমন ধরুন চুন, মাছের খাবার, মাছের চারা, এদেরকে আমরা দিচ্ছি এবং এদেরকে আমরা চেষ্টা করছি যে মাছ চাষের সাহায্যে এরা কিভাবে আর্থিকভাবে আরও উপকৃত হতে পারেন। নমস্কার, আমি দশরথ দাস, আমি দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর। আমাদের এখানে কলকাতা বিশেষ করে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের পক্ষ থেকে 3 দিন ধরে মাছ চাষের প্রশিক্ষণ চালানো অনুষ্ঠিত হয়েছে। এর আগেও হয়েছিল। তো আমাদের মধ্যে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের প্রধান বৈজ্ঞানিক মাননীয় ডক্টর গৌরহরি পৈলান সাহেব রয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন টেকনিক্যাল অফিসার মাননীয় প্রকাশ কুমার বেহারা এবং সেই সঙ্গে রয়েছেন মাননীয় ইন্দ্রনীল ঘোষ, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্যবিজ্ঞানী। তো আমাদের এখানে শিডিউল কাস্ট ক্যাটাগরির 20 জন মৎস্যচাষী প্রশিক্ষণ নিচ্ছেন, সেই সঙ্গে আরও অন্যান্য মৎস্যচাষীরাও রয়েছেন। তো আগামী দিনে বৈজ্ঞানিক পদ্ধতিতে মিষ্টি জলে মাছ চাষ করে কী করে আয় বাড়ানো হয় এবং কি বিজ্ঞানটাকে মেনে পুকুরের জলের পিএইচ এবং কি মাছের খাবার এবং সেই সঙ্গে অক্সিজেনের মাত্রা এগুলো নির্ণয় করার জন্য বিভিন্ন কিট দিয়েছেন এবং কি তার পাশাপাশি আমরা প্রাকৃতিক খাবার কিংবা বাড়িতে তৈরি করা খাবার কী করে মাছকে খাইয়ে মাছের থেকে 2 গুণ বা 3 গুণ প্রফিট নিতে পারি সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। আগামী 3 দিন ধরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তো আগামী দিনে যাতে আমাদের দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের সমস্ত কৃষকরাই, মাছ চাষিরাই মাছ চাষ করে তাদের আর্থিকভাবে স্মৃতিবৃদ্ধি ঘটাতে পারেন সেই আশা রাখবো। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের বৈজ্ঞানিকদের
যারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে মাছের খাবার, মাছের চারাপোনা এবং কি পিএইচ টেস্ট কিট, চুন ইত্যাদি দিয়ে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আবার খাঁচায় বন্দি চিতাবাঘ ন্যাওড়া চা বাগানে। গত এক সপ্তাহে 2টি চিতাবাঘ খাঁচাবন্দি হলো মাল ব্লকের ন্যাওড়া চা বাগানে। আর এতেই আতঙ্ক বাড়ছে চা বাগানের শ্রমিকদের মধ্যে। গত শুক্রবার এই চা বাগানের 23 নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। মঙ্গলবার আবার ন্যাওড়া চা বাগানে 3 নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় আরও একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। এদিন শ্রমিকেরা কাজে যাবার সময় খাঁচায় বন্দি অবস্থায় দেখে চিতাবাঘটিকে। এরপর তারা বন দপ্তরকে খবর দেয়। খবর পেয়ে মালবাজার ওয়াইল্ড লাইফের কর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় গরু ছাগল আক্রমণ করে আসছিল চিতাবাঘ। মালবাজার বন দপ্তরে যোগাযোগ করলে চিতাবাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেওয়া হয়। শেষমেশ অবশেষে এক সপ্তাহের মধ্যে 2টি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। চিতাবাঘের খাঁচাবন্দি হওয়ার খবর চালু হতেই খাঁচাবন্দি চিতাবাঘকে দেখতে এলাকার মানুষ ভিড় জমে যায়। গত কয়েকদিন থেকে আতঙ্কের পরিবেশ থাকায় সাময়িকভাবে স্বস্তি মিলল বলে এলাকাবাসীরা জানিয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাদের। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের উদ্যোগে দীর্ঘ 4 বছর পর বেলাকোবা হাই স্কুলে অনুষ্ঠিত হলো সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম, যা নিয়ে ভীষণভাবে উৎসাহী পড়ুয়া সহ শিক্ষক মহল। জলপাইগুড়ি পৌরসভার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পথের মেরামতি নিয়ে দুশ্চিন্তায় পৌর নাগরিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।